সেই জীর্ণ প্রায় বাঁধা ঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গিয়াছে। বোটের ছাদের ওপরে মাঝি নামাজ পড়িতেছে। পশ্চিমের জ্বলন্ত আকাশপটে তাহার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা পড়িতেছিল। স্থির রেখাহীন নদীর জলের উপর ভাষাতীত অসংখ্য বর্ণচ্ছটা দেখিতে দেখিতে ফিকা হইতে গাঢ় রেখায়, সোনার রং হইতে ইস্পাতের রঙে, এক আভা হইতে আরেক আভায় মিলাইয়া আসিতেছিল। জানলা, ভাঙা বারান্দা, ঝুলিয়া পড়া জরাগ্রস্ত বৃহৎ অট্টালিকার সম্মুখে, অশ্বত্থমূল বিদারিত ঘাটের উপরে ঝিল্লি মুখর সন্ধেবেলায় একলা বসিয়া আমার শুষ্ক চক্ষুর কোণ ভিজিবে ভিজিবে করিতেছে, এমন সময় মাথা হইতে পা পর্যন্ত হঠাৎ চমকাইয়া উঠিয়া শুনিলাম মহাশয়ের কোথা হইতে আগমন। দেখিলাম ভদ্রলোকটি স্বল্পাহার শীর্ণ, ভাগ্যলক্ষ্মী কর্তৃক নিতান্ত অনাদৃত। বাংলাদেশের অধিকাংশ মানুষ যেমন একরকম বহুকাল জীর্ণ সংস্কারবিহীন চেহারা, ইহারও ঠিক সেইরূপ। ধুতির উপরে একখানি মলিন তৈলাক্ত আসামি মটকার বোতাম খোলা চাপকান, কর্মক্ষেত্র হইতে যেন সত্য ছুটি পাইয়া আসিয়াছেন, এবং যে সময়ে কিঞ্চিত জলপান খাওয়া উচিত ছিল সে সময়ে হতভাগা নদীর তীরে কেবল সন্ধ্যার হাওয়া খাইতে আসিয়াছেন। আগন্তুক সোপান পার্শ্বে আসন গ্রহণ করিলেন। আমি কহিলাম, আমি রাঁচি হইতে আসিতেছি। কি করা হয়? ব্যবসা করিয়া থাকি। কি ব্যবসা? হরিতকি, রেশমের গুঁটি এবং কাঠের ব্যবসা। কি নাম? ঈষৎ থামিয়া একটা নাম বলিলাম, কিন্তু সে আমার নিজের নাম নহে। ভদ্রলোকের কৌতূহল নিবৃত্তি হইল না ইহাতে। পুনরায় প্রশ্ন হইল, এখানে কি করিতে আগমন? আমি কহিলাম, বায়ু পরিবর্তন। বায়ু পরিবর্তন? লোকটি কিছু আশ্চর্য হইল। কহিল, মহাশয়, আজ প্রায় 6 বৎসর ধরিয়া এখানকার বায়ু এবং তাহার সঙ্গে সঙ্গে প্রত্যহ গড়ে 15 গ্রেন করিয়া কুইনাইন খাইতেছি, কিন্তু কিছু তো ফল পাই নাই। আমি কহিলাম, এ কথা মানিতেই হইবে, রাঁচি হইতে এখানে বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যায়। তিনি কহিলেন, আজ্ঞে হ্যাঁ, যথেষ্ট। এখানে কোথায় বাসা করিবেন? আমি ঘাটের উপরকার জীর্ণ বাড়ি দেখাইয়া কহিলাম, এই বাড়িতে। বোধ করি লোকটির মনে সন্দেহ হইল, আমি এই পোড়ো বাড়িতে কোন গুপ্তধনের সন্ধান পাইয়াছি। কিন্তু এ সম্বন্ধে আর কোনো তর্ক তুলিলেন না। কেবল আজ 15 বৎসর পূর্বে এই অভিশপ্ত বাড়িতে যে ঘটনাটি ঘটিয়াছিল তাহারই বিস্তারিত বর্ণনা করিলেন। লোকটি এখানকার স্কুল মাস্টার। তাহার ক্ষুধা ও রোগ শীর্ণ মুখে আমি এক প্রাচীন নাবিকের ছায়া দেখিলাম। মাঝি নমাজ পড়া সমাধা করিয়া রন্ধন কার্যে মন দিয়াছে। সন্ধ্যার শেষ আভাটুকু মিলাইয়া আসিয়া জনশূন্য অন্ধকার প্রকাণ্ড বাড়িটি আপন পূর্বাবস্থার প্রেত মূর্তির মতো নিস্তব্ধ দাঁড়াইয়া রহিল। স্কুলমাস্টার কহিলেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বৎসর পূর্বে এই বাড়িতে ফণীভূষণ সাহা বাস করিতেন। তিনি তাহার অপুত্রক পিতৃব্য দুর্গামোহন সাহার বৃহৎ বিষয় সম্পত্তি পাইয়াছিলেন। Hello viewers, welcome to my channel UB Story and Poetry. Please like, share and subscribe my channel and don't forget to hit the bell icon. Thank you. আপনারা শুনছেন অনুষ্ঠান গল্প দিদার আসর। গল্প দিদার আসরে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প মণিহারা। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমার আগামী দিনের পথ চলার পাথেও। ধন্যবাদ। এমনকি তাহার ববসার উত্তরাধিকারীও হইয়াছিলেন, কিন্তু তাহাকে একালে ধরিয়াছিল। তিনি লেখাপড়া শিখিয়াছিলেন। তিনি জুতা সমেত সাহেবের অফিসে ঢুকিয়া সম্পূর্ণ খাঁটি ইংরাজি বলিতেন, তাহাতে আবার দাড়ি রাখিয়াছিলেন। সুতরাং সাহেব সওদাগরের নিকট এমন দেশীয় সাহেব বাবুটি তাহার উন্নতির সম্ভাবনার বিন্দু মাত্র লাভ করেন নাই। তাহাকে দেখিবা মাত্র নব্যবঙ্গ বলিয়া ঠাহর হইত। আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটিয়াছিল। তাহার স্ত্রীটি ছিলেন বড়ই সুন্দরী, একই কলেজে পড়া, তাহাতে সুন্দরী স্ত্রী। সুতরাং সেকালের মান্ধাতা আমলের চালচলন আর রহিল না।
এমনকি ব্যামো হইলে একালের মতন অ্যাসিস্ট্যান্ট সার্জেনকে ডাকা হইত। অসন বসন ভূষণও আধুনিক হইয়া উঠিল এবং সেই পরিমাণে বাড়িয়া উঠিতে লাগিল। মহাশয় নিশ্চয়ই বিবাহিত, অতএব এই কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগা পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত, সে যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে, সে নিতান্ত নিরীহ। যদি জিজ্ঞাসা করেন কেন এমন হইল, আমি এ সম্বন্ধে অনেক কথা ভাবিয়া রাখিয়াছি। যাহার যা প্রবৃত্তি এবং ক্ষমতা সেটার চর্চা না করিলে সে সুখী হয় না। শিঙে ঘষা দিবার জন্য হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে, কলা গাছে তাহার শিং ঘষিবার কোনো সুখ নেই। নরনারীর ভেদ হইয়া অবধি স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলাইয়া বশ করিবার বিদ্যা চর্চা করিয়া আসিতেছে। যে স্বামী আপনি বশ হইয়া বসিয়া থাকে, তাহার স্ত্রী বেচারা একেবারেই বেকার। সে তাহার মাতামহীদের নিকট হইতে শতলক্ষ বৎসরের শান দেওয়া যে উজ্জ্বল বরুণাস্ত্র, অগ্নিবাণ, নাগপাশ বন্ধন ইত্যাদি ইত্যাদি শিখিয়াছিল, তাহা সমস্ত নিষ্ফল হইয়া যায়। স্ত্রীলোক পুরুষকে ভুলাইয়া নিজের শক্তিতে ভালোবাসা আদায় করিয়া লইতে চায়। স্বামী যদি ভালো মানুষ হইয়া সে অবসরটুকু না দেয়, তবে স্বামীর অদৃষ্ট মন্দ এবং স্ত্রীলোকেরও ততোধিক অদৃষ্ট মন্দ। নব্য সভ্যতার শিক্ষামন্ত্রে পুরুষ আপন স্বভাবসিদ্ধ বিধাতা দত্ত বর্বরতা হারাইয়া আধুনিক দাম্পত্য সম্বন্ধটাকে এমন শিথিল করিয়া ফেলিলে যা ঘটার তাহাই ঘটিল। অভাগা ফণিভূষণ আধুনিক সভ্যতার কল হইতে অত্যন্ত ভালো মানুষটি হইয়া বাহির হইয়া আসিয়াছিল, অবশ্যই লেখাপড়া শিখিয়া। ব্যবসাও সে সুবিধা করিতে পারিল না, দাম্পত্যেও তাহার তেমন সাফল্য মিলিল না। ফণিভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর, বিনা অশ্রু বর্ষণে ঢাকাই শাড়ি এবং বিনা দুর্জয় অভিমানে বাজুবন্ধ ইত্যাদি গহনা লাভ করিতে লাগিল। এইরূপে তাহার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তাহার ভালোবাসা নিশ্চেষ্ট হইয়া গিয়াছিল। সে কেবল গ্রহণ করিত, কিছু দিত না। তাহার নিরীহ এবং নির্বোধ স্বামীটি মনে করিত দানই বুঝি প্রতিদান পাইবার উপায়। একেবারে উল্টা বুঝিয়াছিল, এই আর কি। ইহার ফল হইল এই যে স্বামীকে সে আপন ঢাকাই শাড়ি এবং অলঙ্কার যোগাইবার যন্ত্রস্বরূপ জ্ঞান করিত। যন্ত্রটিও এমন সুচারু যে কোনোদিন তাহার চাকায় এক ফোঁটা তেলও ঢালিতে হয় নাই তাকে।